দেখো প্রথম অঙ্কটা যারা একটু করে দিই, হ্যাঁ রেকর্ডেড হয়নি তো ওই জন্য। দেখো যে বলছে বৃত্তাকার মাঠে এত ভেতরে ও বাইরের দিকে পরিধির পার্থক্য ধরে নেবে কি, বড়টার মান হচ্ছে আর, একটা ধরো ছোট হচ্ছে আর। দেখো এইটা আর এটা যদি করি, এই যে এটা যদি ছোট আর হয় আর এটা টোটালটাই বড় আর, তাহলে বড় আর মানে ছোট আর ভ্যালু প্লে হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, 2 পাই আর মাইনাস ছোট 2 পাই আর, পরিধি যেটা পার্থক্য বলছে 88। তাহলে এখান থেকে 2 পাই কমন মানে 2 পাই ভ্যালু লিখে দিচ্ছি আমি 22/7, আর মাইনাস আর পড়ে থাকবে তাহলে কমন নেওয়ার পরে। 88 থাকলো, এখানে যদি আমরা কাটাকুটি করি দেখো 22 × 2 = 44, এখানে ডাইরেক্ট কেটে দিলাম 44 × 2 = 88। আচ্ছা, আর এখানে আর মাইনাস আর সমান সমান 7 × 2 মানে 14 হয়ে যাবে। আর এটাই অ্যান্সার, কিন্তু আর মাইনাস আর মানে হচ্ছে কিন্তু ওটার প্রশস্ততা রাস্তার। নেক্সট, একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, a√3, তার মানে কি 4 × √3, √3 ভ্যালু কত, 4 × আচ্ছা 1732, এটা গুণ করলে কোনটা আসবে, অপশন বি আসবে। নেক্সট 3 দাগে দেখো বলছে কি, এখানে একটা অঙ্ক দিয়েছে, সেখান থেকে একটু ক্যালকুলেশন তোমায় করতে হবে, করলেই অ্যান্সার চলে আসবে। দেখো এখানে একটু মিস্টেক আছে, তাহলে কি বললাম যে এখানে এই পয়েন্টটা না থাকলে তোমার 405 হবে। দেখো কি, তাহলে এই 26, 24 আর 40 ভাগ, একে 160 দিয়ে ভাগ করো, কত হবে তাহলে? তাহলে এখানে আমরা 160কে লিখতে পারি, দেখো কাটাকুটি করতে পারি, 4 দিয়ে কাটো, 4 × 4 = 16 মানে 40 থাকলো এদিকে, আর এদিকে কত থাকছে, এ কত করেছিলাম এখানে, এবার কথা বলছে না এরা। 65, 61, 4 দিয়ে ভাগ করলে 65, 61, আর এখানে এই শূন্যটার জন্য, আচ্ছা এই শূন্যটা শূন্যটা কেটে দেবো আমরা, শূন্যটা শূন্য কেটে দেবো, তাহলে 22 এই 4ই আসছে তো। আচ্ছা এবার হবে, ঠিক বলেছে। তাহলে 22 এই 4 আছে, এটা কার ভ্যালু, 81, 81/2, তাহলে 81/2 রেখে দিলাম। আচ্ছা 81/2 হচ্ছে এর ভ্যালু, এটা স্কোয়ারের ভ্যালু, এটা মানে ক্ষেত্রফলের ভ্যালু, সেখান থেকে আমরা এর ভ্যালু বের করলাম, এটাকে রুট করে দিলে আমরা এর ভ্যালু পেয়ে যাব। আচ্ছা এখানে চেয়েছে কি পরিসীমা 4a, 4a মানে কত, 81/2, দেখি হয় কিনা এবার, ইন্টু এখানে 25 পয়সা মানে কি 1/4, যদি করি 4 4 কেটে যাবে, তাহলে তাহলে তাও তাও আসছে না তো। 40.5। আচ্ছা অ্যান্সার কি চেয়ে দেখি তো, ওহো প্রতি হেক্টর, হ্যাঁ 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 ঠিকই বলেছে, হেক্টরটাকে এ করতে হবে, ওই জন্যই হয়নি, একটু ভুল করেছি আমরা। দেখো এখানে অ্যান্সার কিসে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে, কিলো, হেক্টর, ডেকা, মিটার, মানে 100 গুণ হয়ে যাবে, ঠিকই তো আছে আমাদের। তাহলে মানে আমাদের আসলে 4.05, তার সঙ্গে 100 গুণ করলে তো 405ই হয়, ঠিকই আছে। এবার ঠিক আছে, আমাদের লাস্টলি কত পেয়েছিলাম, আমরা যেটা করেছিলাম, যেটা পেয়েছিলাম যে 4a সমান সমান কত পেয়েছিলাম, ওই একইভাবে করবা, 4 × এর ভ্যালু তো প্রথমে কত পেয়েছিলাম বলো, 81/2 না 20, 81/20 পেয়েছিলাম, ক্লিয়ার করে দিচ্ছি, ইন্টু ইন্টু কত আসছে এখানে, 1/4, 4 4 কেটে গেল। হুম, এবার একটা জিনিস ভাবো, এটা কিসে আসে, হেক্টরে আছে, তাহলে আমার হেক্টর থেকে মিটারে আসছে এখানে, তাহলে মিটারে আসলে কত গুণ করবো, তাহলে 100 যে গুণ করি, 5 × 20 = 100, তাহলে কত হয়ে যাচ্ছে, 5 × 5 = 5 × 40, হ্যাঁ ঠিকই আছে। তাই তো আমি খেয়াল করি, আমি সরি, এখানে হেক্টর বলে দিয়েছ তো, তাই না? তাহলে হেক্টর থেকে মিটার আসতে গেলে আমার কি হয়ে যাবে, মানটা বেড়ে যাবে না, 100 বেড়ে গেল, তাহলে 100 গুণ করে দাও 405, বুঝতে পারছো সবাই? কিছুই না, জটিলতা কিছুই নেই, ওটা একটু খেয়াল করে নিই তাই বাই মিস্টেক। আর 4 দাগ দেখো, পিনল কিউনলের 4 গুণ কর্মক্ষম, তাহলে পিনল কিউনলের থেকে 4 গুণ কর্মক্ষম, মানে পিনল 4 আর কিউনল 1, ঠিক আছে, মানে 1 যদি হয় তাহলে 4 গুণ মানে 4। কিউনল দ্বারা খালি হতে যে সময় লাগে, একটি চৌবাচ্চা কিউনল দ্বারা খালি হতে যে সময় লাগে, পিনল দ্বারা খালি হতে 15 মিনিট কম সময় লাগে। তাহলে আমরা সময়ের রেশিওটা করতে পারি, উল্টে দেবো সময়ের রেশিও, এটা কি স্পিডের রেশিও, এফিসিয়েন্সি রেশিও, এখানে এফিসিয়েন্সির উল্টো কি হয়, টাইম হয়ে যাবে। হুম, টাইমের রেশিও আমরা ডিফারেন্স কত বলছি, 3 বলছি, অঙ্কে কত বলছি সেটা 3 মানেই 15 মিনিট, তাহলে কত গুণ বেশি আমাদের থেকে, 5 গুণ বেশি, 5 গুণ বেশি। হুম,
তাহলে এটা দেখো 5 গুণ বেশি হয়, তাহলে মানে কি এর 5 মিনিট লেগেছে, এর 4 5 20 মিনিট হয়ে যাবে, তাই তো? তাহলে অ্যান্সার কি চাইছে? একত্রে নল দুটি দ্বারা পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? তাহলে যে কোনো এক পাশ করবো আমরা, যে কোনো এক পাশ করলেই তো হয়ে যায়। তাহলে আমাদের থেকে কত গুণ, এরকম রাখো, আমাদের থেকে 3 গুণ বেশি, 5 গুণ বেশি, আমার থেকে 5 গুণ বেশি। তাহলে যে কোনো একটা পাশ যদি করি, তাহলে 4 অক্ষে 4 হচ্ছে আমাদের হিসাবে কি মোট কাজ, তাই না? আমরা এফিসিয়েন্সির সঙ্গে টাইম গুণ করলে কি পাবো? মোট কাজ পাবো। তো আমাদের হিসেবে 4, কিন্তু অ্যাকচুয়ালটা তো 5 গুণ বেশি, তাহলে 5 গুণ করে দেবো। ঠিক। এবার একত্রে যদি চলে, এবার 20 চলে, 20, তাহলে 20 বাই কত করবো? এফিসিয়েন্সি ভাগ করবো, 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে 4 5 20, 4 মিনিট অ্যান্সার, অপশন নাম্বার ডি। বুঝতে পেরেছো তো? কে কে বুঝতে পারেনি বলো দেখি? হ্যাঁ, হুম হুম হুম, টোটাল কাজ, এফিসিয়েন্সির সঙ্গে টাইম গুণ করলে টোটাল কাজ হবে। আর যদি 30 জন লোক দৈনিক 8 ঘন্টা কাজ করে এত টাকা মজুরি পায়, আচ্ছা টাকার কাজের পরিমাণটা নিচেই লিখবে এই টাইপের, M1D1 যেটা বলো তোমরা। তো 30 জন লোক উপরে লিখলাম, 8 ঘন্টা সময়টাকে উপরে লিখবো, কিন্তু টাকার পরিমাণ বলছে 720 টাকা, কাজের পরিমাণ আর টাকার পরিমাণটা নিচে লিখবে, সমান সমান দিয়ে পরের শর্তটা। তাহলে 45 জন লোক, ওকে, 45 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে কত টাকা, নিচেই টাকার পরিমাণ X টাকা ধরে নাও। কাটাকুটি করবে এইবার, দেখো শূন্য শূন্য কেটে দেবো, 3 24 72, আবার এটাকে যদি কাটি, কত, 3 8 24, তাহলে গুণ করলে কত হচ্ছে? X ইকুয়াল টু 3 6 18, 810, গুণ করলে 810, কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, 3 45 আর 6 গুণ করলে 810, তাহলে অ্যান্সার হয়ে যাবে 810, অপশন বি। নাড়ু একটি কাজ 20 দিনে এবং গোপাল 25 দিনে করতে পারে, দুজন একত্রে কাজ শুরু করার 5 দিন পর গোপাল চলে যায়। সিম্পল, তাহলে আগে এফিসিয়েন্সি বের করব, মোট কাজ বের করব। 20 হচ্ছে নাড়ু আর গোপাল হচ্ছে নাড়ু গোপাল, তাই তো? নাড়ু গোপাল হচ্ছে, তাহলে এদের এলসিএম কত? 20 আর 25, এলসিএম এর লসাগু হবে 100, 5 20 100, 4 25 100। এবার দেখো এরা কিন্তু একত্রে কাজ শুরু করেছে, 5 দিন করে গোপাল চলে গেছে, তাহলে একত্রে তো 5 দিন করেছে ওরা, তাহলে 5 দিন যদি একত্রে করে তাহলে 45 ইউনিট করেছে। এটা তাই, এর অঙ্কটা তোমার পরীক্ষায় আসা কোশ্চেন ডাটাটা। তো 55 রয়েছে, এই 55 ইউনিট কে করবে? অবশিষ্ট কাজটা নাড়ু করবে, তাহলে 55 ইউনিট কাজ আর বাকি আছে, তাই নাড়ুর কত এফিসিয়েন্সি? 5 দিয়ে ভাগ করো। এটা কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা হয়তো ভাষাটা আলাদা কিন্তু ডিজিট একই। স্রোতের গতিবেগ 6 কিলোমিটার/ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ 16 কিলোমিটার/ঘন্টা হলে স্রোতের অনুকূলের বেগ কত? সিম্পল জিনিস তো, আমরা জানি প্রতিকূলের সঙ্গে স্রোত ডবল যোগ করলে কি পাই আমরা? স্রোত ডবল যোগ করলে পাই আমরা অনুকূল, অপশন এ অ্যান্সার। ঠিক আছে, স্রোতের প্রতিকূলের সঙ্গে কি, প্রতিকূলের সঙ্গে স্রোতকে ডবল যোগ করলে কি পাবো আমরা? অনুকূল। এটা কিন্তু বুঝিয়েছি একদিন। নেক্সট, 54 কিলোমিটার/ঘন্টা মিটার/সেকেন্ডে কনভার্ট করতে গেলে কাউকে আমরা কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে গেলে কত দিয়ে গুণ করি? 5/18 দিয়ে গুণ করি। 18 দিয়ে কাটলে 3 18 54, মানে 3 5 15 মিটার/সেকেন্ড, অপশন ডি। আর দুটি ক্রমিক কমিশন 10% ও 20% তুল্য কমিশন কত? মানে কি, আমার যদি 100 টাকা দাম হয়, সেখান থেকে কমিশন 10% মানে কত হলো? 90 টাকা হলো। আচ্ছা, তারপরে 20% মানে কত হলো? 20% মানে 80% হলো। আচ্ছা, দামটা 80%-এ দাঁড়ালো, শূন্য শূন্য কাটলে, শূন্য শূন্য কাটলে 8 নং 72 টাকায় দাঁড়ালো। তাহলে কমিশন কত হলো? বিয়োগ করলে পেয়ে যাব 28 টাকা, আমার কমিশন পেয়ে গেলাম, মিডিলে 28 টাকা কমিশন হয়ে গেল, অপশন নাম্বার বি। নেক্সট, একটি ঘড়ি বিক্রি করে 5% ক্ষতি হয়, বিক্রয় মূল্য এত টাকা। সিম্পল, 10% ঘড়িটির ক্রয় মূল্য কত, আর বৃদ্ধি করলে লাভ হয় 10%। আচ্ছা, তাহলে দেখো একটি ঘড়ি বিক্রি করে 5% ক্ষতি হয়, আচ্ছা বিক্রয় মূল্য এত টাকা, বৃদ্ধি করলে লাভ হয় 10%, তার মানে সিম্পল, তাহলে 5% ক্ষতি মানে কত পার্সেন্টে বিক্রি করছিলে? 95%-এ বিক্রি করছে। আর 10% লাভ মানে কত পার্সেন্টে বিক্রি করছিলে? 110%-এ। তাহলে এদের যে পার্থক্যটা এলো, কত পার্সেন্ট পার্থক্য এলো? 15% পার্থক্য এলো। আর এই 15% পার্থক্য কেন হলো? কারণ এই টাকাটার দাম বেড়ে গেছে, তাই। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এই যে 15%-এর ডিফারেন্সটার কারণই হচ্ছে এই 56.25 টাকা ডিফারেন্স।
হ্যাঁ, তাহলে 15%-এর ভ্যালু এইটা, ক্রয় মূল্য মানে কত পার্সেন্ট, 100%-এর ভ্যালুটা কত, এটা অ্যানসার করলেই আমাদের বেরিয়ে যাবে, তাই না? তাহলে এই পয়েন্ট তুলে দেবো, দিয়ে নিচে কি করে দেবো, দুটো শূন্য, 100 কেটে গেল। 25 দিয়ে কাটাকুটি করবো, কাটলে কত হবে দেখো, তোমরা ছোট করেই কাটো, অসুবিধা নেই। প্রথমে আমরা 5 দিয়ে কাটবো, আমরা ছোট মানুষ, মোহিতের মতো অত বড় না, তাই তো মোহিত? যাই হোক, তাহলে 3 দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটলাম, 5 অক্ষে 5, 5 অক্ষে 5, রইলো বাকি 1 মানে 12, 5 দুগুণে 10 রইলো, রইলো বাকি 2, না 12, আচ্ছা কিছু থাকছে, থাকছে তো 2, মানে 5 5 25। আচ্ছা, তারপরে দেখো 3 দিয়ে আমরা কাটবো, তা 3 3 9, রইলো বাকি 2, 22, 22 মানে 3 7 21, 3 5 15, 375, অপশন নাম্বার এ। ঠিক আছে, 15 দিয়ে ডাইরেক্ট কাটবে কিন্তু পরীক্ষার সময় তোমরা, আমি তো এমনি দেখালাম। একজন দোকানদার 10 টাকায় 12টি বেলুন ক্রয় করে, আচ্ছা একটু বড় করি, একজন দোকানদার 10 টাকায় 12টি বেলুন ক্রয় করে 12 টাকা, সেই একই টি এর পরিমাণটা সমান করো, তাই তো? 12টির দাম 10 টাকা হিসাবে কিনেছে, আর বিক্রি যখন করছে 10টির দাম 12 টাকা হিসাবে। আচ্ছা, তাহলে আমরা সমান করে নেবো, তাহলে এর সঙ্গে আমরা কত গুণ করব, 5 গুণ করব, এর সঙ্গে আমরা 6 গুণ করব, করলে আমাদের সমান হয়ে গেল। তাহলে একে যখন 5 গুণ করি, টাকাকেও 5 গুণ করতে হবে, তাহলে টাকা কত হয়ে যায়, 5 10 কে 50, একে 6 গুণ মানে একেও 6 গুণ মানে 6 12 72। তাহলে 50 টাকায় ক টাকা লাভ করছো, 22 টাকা, এই যে 22 টাকা লাভে বিক্রি করছো। শতকরাই কত হবে, এর দ্বিগুণ, তার মানে হবে কি 22 দুগুণে 44। তোমরা যখন পেয়ে যাচ্ছ 50-এ 22 টাকা, তাহলে 100-তে কত হয়ে যাবে, তার ডবল হবে 44, এগুলো কিন্তু মুখোমুখি করে দেবা। নেক্সট, একজন বিক্রেতা 25% লাভে সানগ্লাস বেচলো, ভেরি গুড। যদি সেটি 25% কম দামে কিনতো এবং বিক্রয় করবার সময় 10 টাকা ছাড় দিত, তবে সে 40% লাভ করতো। সানগ্লাসের ক্রয় মূল্য কত, অপশন টেস্টও করতে পারো, এমনি করতে পারো, বলো কিভাবে করবো। চলো, চলো, তাহলে 100 টাকা ধরে নেবো, কি 100 টাকা ধরবো, সিপি মানে ক্রয় মূল্য, আর এখানে দেখো সিপি আর এসপি কত, তাহলে 25% লাভ মানে 125 টাকা, ভেরি গুড। অঙ্কে আবার কি বলছে, যদি সেটি 25% কম দামে কিনতো, তাহলে 100-তে 25% কম মানে কতই কেনা, 75-এ কেনা, ওকে। এবং বিক্রি করবার সময় 10 টাকা ছাড় দিত, তবে সে 40% লাভ করতো, তাহলে এর উপরে আবার কত পার্সেন্ট লাভ করেছে, 40% লাভ করে, টাকাটা পরে আসছি। 40% লাভ করলে বিক্রি হতো কত, করো করো, গুণ করো না, গুণ করে দাও, গুণ করলে কত হচ্ছে, 5 14 70-এর কাটাকুটি হয়ে যায়, পুরোটাই কাটাকুটি যাবে, 7 2 14, এদিকে আসে 5, আর এদিকে কত হচ্ছে, 5 15 72, 7 15 105, 105। তাহলে এখানে ছাড় কত হলো, কত টাকা কমে বিক্রি করছে, পার্সেন্টেজ হিসাবে কত পার্সেন্টে বিক্রি করছে, কত কম পার্সেন্ট ছাড় হলো, 20% ছাড়, তাহলে 50 টাকা অ্যান্সার বোঝাই গেছে। তার মানে কি 20% যেটা কম, 20% মানে হচ্ছে 10 টাকা, তাহলে 100% মানে কত, 5 কুড়ি 800 মানে 50 টাকা। বুঝতে পেরেছো, খুব সুন্দর অঙ্ক। নেক্সট, যদি 6 মাস অন্তর সুদ আসলের সাথে যুক্ত হয়, তবে বার্ষিক 10% হারে এত টাকার 18 মাসের চক্রবৃদ্ধি সুদ, 18 মাস মানে ক মাস অন্তর দিচ্ছ, 6 মাস, তাহলে 18 মাসে কতবার দিতে হবে, 6 মাস অন্তর দিতে হলে 3 বার দিতে হবে, মানে আমরা টেবিল ফরম্যাটে করলে 3টে টেবিল করব, ঠিক আছে, করলাম। এবার যেহেতু আমার বার্ষিক 10%, কিন্তু 6 মাস অন্তর সুদ দিলে কত পার্সেন্ট দেবো, 5%। বছর মানে 12 মাস, বছরে 12 মাসে আমার 10% দেবো, তাহলে 6 মাস তার হাফ মানে 5% করে সুদ দেবো, ওকে। তাহলে 6400 টাকার 18 মাস, 18 মাসে 3 বার সুদ দিলে কত টাকা সুদ, চলো, তাহলে 64 এর 5% মানে কত হবে ভাই, বলে যাই তাড়াতাড়ি, কত, তাও ভালো, 3200 বললো কে, 320 টাকা, 320 টাকা আর 320 টাকা। আর দেখো তো একবার অ্যান্সার বেরিয়ে আসছে মনে হয়, করো। আর তোমাদের আমি করিয়ে দিতাও, হুম। তো প্রথম বছরে সুদের সুদ তো হয়নি 0, দ্বিতীয় বছরে এর আবার 5%, কত, 5% মানে মাথায় রাখবে 1/20, 5% মানে 1/20, তাহলে 1/20 মানে কত হবে, 16 হবে। তাহলে তৃতীয় বছরে গিয়ে এরও দিতে হবে, এরও দিতে হবে, তাহলে 16 16 কত হয়ে যায়, এখানে ডবল হয়ে যায় 32, এরও 16 টাকা, এরও 16 টাকা।
আচ্ছা, তারপরে দেখো এই যে 16 টাকা হয়েছে দ্বিতীয় বছরে, তৃতীয় বছর এই 16 টাকারও আবার 5% দিতে হবে। সুদখোর মানুষ, কিছু করার নেই ভাই, দেবে। 10 মানে 8.8, 0.8। তাহলে ভাই এবার যোগ করো, কত হচ্ছে দেখো। 3 32 কত হয়? 3 32 কত হয়? 192। 192 প্লাস 16, তার মানে কি 1008.8, তাহলে 1008.8, তাই তো? এইভাবেই করবে টেবিল ফরম্যাটে, না টাইমটা বেশি লাগবে। আর যদি মনে করো না করবো না, তাহলে ওই করে মরতে হবে যে ওই, এটা টাইম সাপেক্ষ। 5% মানে কিন্তু ওই যে আসবি 20 আর 21, গুণ করে করে মরতে হবে, কিন্তু অনেক বড় লেন্দি হয়ে যাবে। হ্যাঁ, আমার মতে টেবিল ফরম্যাট করা সব থেকে ইজি। তারপরে দেখো 14 কি বলছে, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 8 গুণ হয়ে যায়, সুদের হার কত? সিম্পল। তাহলে দেখো 3 বছরে 8 গুণ, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 8 গুণ হয়ে যায়, সুদের হার কত? তাহলে কি হবে? দেখো 3 বছর, দেখো ভালো করে দেখো, 3 বছরে 8 গুণ, আমি ক্লিয়ার করে দিচ্ছি। 3 বছরে 8 গুণ মানে কি? যখন দেখো বছর থেকে আমরা সুদের হার বের করবো, মাথায় রাখবে, ক্লিয়ার? যত গুণ থেকে দেখো, যত বছর বলবে তার রুট করে দিলে আমরা কি পেয়ে যাব? রুট করে দাও, রুট করলে কত হচ্ছে? রুট করলে কত হচ্ছে? কিউব রুট, সরি, কিউব রুট করলে 2 হচ্ছে। তাই সুদের হার কত হবে? দেখো আবার ক্লিয়ার করে দিচ্ছি, যারা বোঝক নাই, 1 টাকা রেখে 8 গুণ হয়েছে, মানে 8 টাকা হয়েছে, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদে যেহেতু, তাই চক্রবৃদ্ধি সুদে যখন বলছে তাহলে 8 টাকা হয়েছে, তাহলে 8-এর রুট কিউব করে দেবো। তাহলে রুট কিউব করলে কত হয়? 2 হয়। তাহলে তাহলে 1 টাকা রেখে 2 টাকায় পরিণত হলো প্রথম 1 বছরে। তাহলে তুমি বলো তোমার সুদ কত টাকা? 1 টাকা সুদ মানে কি? 100% সুদ হচ্ছে। ঠিক আছে, বোঝাতে পারলুম? নেক্সট, 1600 টাকার ওপর 2 বছর 4 মাসের সুদের পরিমাণ এত টাকা হলে বার্ষিক সুদের হার কত? সিম্পল আছে, দেখো এই 2 বছর 4 মাসের সুদ বলছে 1600 টাকার উপরে। হ্যাঁ, তো এই 4 মাসটাকেও বছরে কনভার্ট করলে অ্যান্সার বেরিয়ে আসবে। হ্যাঁ, যে পিটিআর বাই 100 করে দাও। আর ইকুয়াল টু কি জানি আমরা? আর ইকুয়াল টু, দাঁড়াও আসছি, তো তার আগে আমরা একে ঝাপড়ে দিয়ে বের করি। তো 2 বছর 4 মাস মানে কত হবে? মাসটাকে বছর করে দাও, 12 দিয়ে ভাগ করে। তাহলে 4 অক্ষে 4 আর 3 মানে কত? 3 দুগুণে 4, 7/3। তো 7/3 বছর, ব্যাস। তাহলে কি আর ইকুয়াল টু কি জানি আমরা? আই ইন্টু 100 বাই, আয়ের ভ্যালু গুলো পাঠাতে কিন্তু, বাই পি, পি এর ভ্যালু 1600 ইন্টু টাইমের ভ্যালু কত? 7/3। এই 3টা নিচে না লিখে ডাইরেক্ট কি করতে হয়? উল্টে যায় যেহেতু, তাই আমরা ডাইরেক্ট উপরে লিখে দিই ভাই, এটা মাথায় রেখো। তাহলে দেখো 7 দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে মনে হচ্ছে, অবশ্যই যাবে। 7 দিয়ে কাটলে কত হচ্ছে? যাবে 36 আসছে। ওকে, দুটো শূন্য, দুটো শূন্য আউট করছি ভাই। কাটাকুটি আবার যাবে যতটুকু কাটা যায়। 4 দিয়ে যাচ্ছে, 4 4 16, 4 9 36, তাহলে 27/4। 27/4 মানে কত হবে? 4 6 24, রইল বাকি 3, 6 পূর্ণ 3-এর 4%। অপশন নাম্বার এ। এই টাইপের অঙ্ক একটা করানো হয়েছে মনে হচ্ছে, সেম ডাটা। 16 দেখো, রাম 9,000 টাকা বিনিয়োগে একটি ব্যবসা শুরু করে। 5 মাস পর শ্যাম 8,000 টাকা বিনিয়োগে নিয়ে সেই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে এত টাকা লাভ হলে, দেখো প্রথমেই দেখতে হচ্ছে বিনিয়োগে 3টে করে শূন্য কমন আছে, আউট করে দাও। বলেছি তো তোমাদের, এটা বলেছি তো, যখনই বিনিয়োগের শূন্য যে কটা থাকবে লাস্টে আউট করে দেবে। তাহলে দেখো রাম 9 টাকা নিয়ে বিনিয়োগ শুরু করলো, আর 5 মাস পরে শ্যাম আসলো। তাহলে একটা জিনিস দেখো, লভ্যাংশ রেশিওটা পেয়ে যাবো টাইম, আমরা জানি বিনিয়োগ ইন্টু টাইম। তাহলে প্রথমে রাম আর তারপরে শ্যাম। দেখো তাহলে এর 9 টাকা বিনিয়োগ করেছিল, একদম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এ আছে, তাহলে 9 কত এর? রেখে দিলাম, এটা এর রেশিও। ঠিক আছে, 108 আমার করার দরকার নেই। আর এদিকে শ্যামের রেশিও কত হবে? ও 8 টাকা বিনিয়োগ করেছে কিন্তু 5 মাস পরে, তাহলে ক মাসের জন্য খাটালো? ক মাসের জন্য? 7 মাসের জন্য খাটালো। এবার রেশিও করে দাও, রেশিও করে দিতে মানে কি, কেটে কাটাকুটি করে ছোট করে দাও। তাহলে এখানে দেখো 4 2 8, 3 4 12, তাহলে আসলে কত? 3 9 27:14, 27:14 রেশিও এলো। তাহলে এটা টোটাল কত হচ্ছে? অ্যান্সার কি হয়েছে? শ্যাম লাভ বাবদ কত পাবে? তাহলে শ্যাম কত? কত? 41। 41-এর ভিতরে শ্যাম কত পাচ্ছে? 14 টাকা পাচ্ছে।
তাহলে 6970, তো বোঝাই যাচ্ছে 7 7 17 7 হচ্ছে না 17 হবে, 17 17 4 17, হ্যাঁ বোঝা, দেখো 7 7 দিয়ে কম হয়ে যাচ্ছে, তাহলে 17 হবে, সিম্পল, এগুলো বুঝতে হবে। তাহলে 17 4 17 17 হচ্ছে, আর একটা শূন্য আছে মানে 170, হ্যাঁ। তাহলে শূন্য যদি হয় তাহলে দেখো 14 শূন্য শূন্য 7 14 কত 428, আর শূন্য আসছে কত আসছে 2380 আসছে। আমি বলছি 2380, এরা ভুল নিয়েছে কেন, এরা ভালো না এরা। তাহলে 2380, তো 2300 ঘরে একটাই দেখতে পাচ্ছে, তো ওটাই আনসার করবো, আর কি করা যাবে। 2380 হবে গুণ করে যেহেতু, তাহলে 2380 হবে, হ্যাঁ। তো ওই ঘরেই রয়েছে, তার জন্য ওইটা আনসার করা, 2380 আনসার। কিন্তু এ বি ও সি একটি যৌথ ব্যবসায় এত অনুপাতে টাকা বিনিয়োগ করে তাদের বিনিয়োগের সময়ের অনুপাতে লভ্যাংশ অনুপাত কত। তো লভ্যাংশের রেশিও কি জানি আমরা, প্রফিট ইকুয়াল টু কি জানি, বিনিয়োগ ইন্টু টাইম, তাহলে গুণ করে দেবো। তাহলে এর ভ্যালু হয়ে যাবে 1 গুণ 1, মানে এককে 1ই হবে, ঠিক আছে। আর এখানে 2 দুগুণে 4 হবে, 3 3 9, তাহলে 149 149, ঠিক আছে। মাথায় রাখবে যে বিনিয়োগ ইন্টু টাইম করলে লভ্যাংশ আসে। 18 দাগ, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 5% হ্রাস এবং প্রস্থ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল হ্রাস বৃদ্ধি কত। কথা হবে বলো, এ বি দিয়েও করতে পারো তোমরা। হুম, তোমরা দুই রকম ভাবে করতে পারো, 20% আর ফ্র্যাকশন ভ্যালু করে যদি করো, যে 1/20, তাহলে 20 ছিল, এখন হয়েছে কত, হ্রাস পেয়েছে মানে 19 হয়েছে, এও করতে পারো। আর 10% বৃদ্ধি মানে কি, 10 ছিল 1/10 হয়ে যাবে, তাহলে 1/10 মানে 11 হলো। তো এখানে কত হয়ে যাবে, 0 2 একে 2, 200 হয়ে যাচ্ছে, 200। আর এখানে দেখো ক্লিয়ার করছি, আর 19 11 কত হয়ে যাবে, 209। তাহলে দেখো 200-তে 9 বৃদ্ধি, 209 তো, তাহলে 18% হচ্ছে, 4.5 কেন হবে। ও 200-তে 9, 4.5 তো, 200-তে 9, এটা ঠিকই তো আছে। 200-তে 9 বৃদ্ধি বলে 100-তে কত, তাহলে এখানে হচ্ছে 2 2 দিয়ে 9 কে ভাগ করলে 4.5 বৃদ্ধি, ঠিকই আছে। নেক্সট দেখে নাও, 1400 মাইনাস কি লিখেছে, 1400 এর x% সমান 119, আচ্ছা। তাহলে 1400 এর x% মানে x% মানে নিচে 100 ইকুয়াল টু 119, দুটো শূন্য কাটবে, 7 দিয়ে কাটলে কত হচ্ছে, 17 আর 2, তাহলে 2x মানে শুধু x সমান সমান 17/2, 17/2 মানে অপশন ডি। সিম্পল অঙ্ক, একটি বাগানে 5000টি চারা গাছ রয়েছে, যার মধ্যে 5% গোলাপের এবং 1% হলো গাঁদা ফুলের চারা গাছ, বাগানে কতগুলি অন্যান্য চারা গাছ। সিম্পল লজিক, 5% আর 1%, টোটাল কত পার্সেন্ট, তাহলে 6% আছে গাঁদা ফুল আর গোলাপ ফুলের, অন্যান্য আছে কত পার্সেন্ট, তাহলে এই 94%-এর ভ্যালুটাই চেয়েছে। দুটো শূন্য কাটলে তাহলে গুণ করলে কত হবে, 94 সে গুণ করছে মানে 94 অর্ধেক কত, 47, 47 অ্যান্সার, অপশন সি, 50 গুণ 94 মানে 47। নেক্সট, এ ও বি দুটি পাত্রে 2:3 এবং 4:3 অনুপাতে অ্যাসিড ও জল মিশ্রিত আছে, কত অনুপাতে মিশ্রণ দুটিকে নিয়ে মেশালে নতুন মিশ্রণ অ্যাসিড ও জলের পরিমাণ অর্ধেক অর্ধেক, অর্ধেক অর্ধেক মানে কি 1:1, অর্ধেক অর্ধেক মানে 1:1। তো আমরা জানি এই টোটাল করবো 3 আর 2 5, তার ভিতরে 2/5 লিখবো, একদিকে অ্যালিগেশন করবো, 4 আর 3 7, 7/3, সরি উপরটা নেই, প্রথমটা নিচে না, 4/7 লিখবো, আর এখানে 1:1 মানে 1/2 লিখবো। এবার আমরা হরগুলোকে, এই ভগ্নাংশগুলো হাঁটাবো, তার জন্য কি করতে হবে, হরগুলোকে আমরা এলসিএম করবো, তাহলে 2 5 আর 7-এর এলসিএম কত হবে, 70, কত হবে 70। তাহলে 7-এর সঙ্গে 70 করতে গেলে কত গুণ করবো, কত গুণ হয়ে যাবে, তাহলে এই 70 গুণ, প্রত্যেকের সঙ্গে 70 গুণ করে দাও। এটা কিন্তু তোমরা পরীক্ষার সময় করবে না, পরীক্ষার সময় তোমরা ডাইরেক্ট ভাগ করবে, ঠিক আছে, পরীক্ষার সময় তোমরা মুখোমুখি করে দেবে। তাহলে এটা কত হয়ে যাবে, এভাবে পরীক্ষার সময় কাটাকুটি করবে না, এটা পরীক্ষার সময় কাটাকুটি করবে না, পরীক্ষার সময় কি করবে সেটাও দেখা দিচ্ছি। পরীক্ষার সময় কি করবে, 4 10 40 পেয়ে গেলে, কিন্তু পরীক্ষার সময় কি করবে, পরীক্ষার সময় দেখো
বাকি দুটো গুণ বা যাই হোক ওসব দেখার দরকার নেই, 70 হয়ে গেছে এলসিএম, কখনো কখনো মিলে যায় না, তখন এলসিএম করলে এবার দেখবে যে 5-এর সঙ্গে কত গুণ করলে 70 আসে, 14 গুণ করলে, উপরে 2-এর সঙ্গে গুণ করে দাও, তাই মানটা কত হয়ে গেল, 14 এলো। ঠিক আছে, এই 28 কেন, 28, আচ্ছা তাহলে 2 গুণ 88 হবে, ঠিক আছে। তারপরে আবার কি বলছে দেখো, 7 দিয়ে ভাগ করলে, 7 10 কে 70, উপরে 4 গুণ করলে সেটা আবার 40, সিমিলারলি লসাগুর মতো, এখানে 2 35, তাহলে উপরে 1 নয় 35 হয়ে গেল। এবার তুমি কি করবে, ডিফারেন্সিয়েশন করো, 35 আর কয় দাও 40, 5 দাও 28 আর 35 এর ডিফারেন্স 7, তাহলে অ্যান্সার 5:7, অ্যান্সার অপশন নাম্বার বি। 70 লিটার দুধ ও জলের মিশ্রণে জলের শতকরা পরিমাণ 20%, 20% ফ্র্যাকশন ভ্যালু করলে 1/5, মানে মোট মিশ্রণ যদি 5 হয় তার ভিতরে জল হচ্ছে কি 1, জল হচ্ছে 1, সেখানে মিল্ক হচ্ছে 5-এর ভিতরে নিশ্চয়ই তাহলে 4, মোট যদি 5 হয় তার ভিতরে জল 1 হলে 4 হচ্ছে দুধ। আচ্ছা, এটার টোটাল লিটার কত বলছে 70, তাহলে এটাকে আমরা 70-এ কনভার্ট করতে গেলে কি করবো, এটা বলছে 5, অঙ্ক বলছে সেটা কত 70, কত গুণ বেশি, 14 গুণ বেশি। তো 14 গুণ যদি বেশি হয় তাহলে কি করব, তোমরা ডাইরেক্টলি এটা করতে পারো, তোমরা কিন্তু এটাও করতে পারো যে 70-এর 20%, এটাও করতে পারো, 70-এর 20% মানে কত 14, তাহলে 70 ভিতরে 14 হচ্ছে ওয়াটার, আর মিল্ক তাহলে কত, বাকিটা মিল্ক মানে কত 56, ব্যাস এইটুকু করতে পারো, এও করে নিতে পারো, এই অনুপাত করেও করতে পারো ডাইরেক্টলি, বা এটাও করতে পারো। এবার বলছে মিশ্রণটিতে আরো কত লিটার জল মেশালে যাতে মিশ্রণে জলের শতকরা 30%, এবার এই জলের শতকরাটা 30% করার জন্য তুমি কি করবে, এটাকে তুমি রেশিও করো, তাহলে ইজি হবে। তাহলে 30% রেশিও কত হয়ে যাবে, 3/10, মানে 3 হয়ে যাবে ওয়াটার, আর 7 হয়ে যাবে, 10-এর ভিতরে 3 যদি জল হয় আর 7 তাহলে কি। এবার দেখো দুধ তো আগেও যা ছিল এখনো তাই, তাহলে সেম করতে হলে কত গুণ করতে হবে, 8, তাহলে একে যখন 8 গুণ করছি একেও করা লাগবে, তাই 3 কত হবে 24, মিশালে কত 14 ছিল 24 হলো, এই তো ভুলভাল কেন এখানে, 10 লিটার, ভুল হলে তার কিছু করার নেই, 10 তো হবে গ্যারান্টি, 10 লিটার অ্যান্সার, ভুলভাল নিলে তো আমাদের কিছু করার নাই। তো এই দেখো H2 আচ্ছা লাস্টের ডিজিট আর প্রথম ডিজিট আর লাস্টের ডিজিটের মান চাইছি, তাই তো আমি বলেছিলাম প্রথম অক্ষর আর লাস্টের অক্ষর, সরি প্রথম অক্ষর আর লাস্টের অক্ষর যদি অ্যান্সার চায় তাহলে কিছু করার দরকার নেই, জাস্ট ভগ্নাংশ করে লিখে দাও আর গুণ করে দাও মিডিলে, ব্যাস আর কিচ্ছু না। কাটাকুটি গেলে কেটে দাও, 2 2 4, আর কি কাটবে, কাটবে না, তাহলে 5 7 35 ডিভাইডেড বাই 8 2 16, 3 16 48, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তাহলে 35:48 অ্যান্সার, 35:48, অপশন নাম্বার ডিতে ছিল। 24 দাগ দেখে নেব কি বলছে, 24 দাগে কি বলছে, রাকেশ ও কৌশিকের কাছে 7:17 অনুপাতে টাকা আছে, আবার কৌশিক এবং রামের কাছেও একই অনুপাতে টাকা, রাকেশের কাছে এত টাকা, কিছুই না, ওই A:B আর B:C একই রকম, হ্যাঁ। রাকেশ আর কৌশিক এর বলে দিয়েছে 7:17, আবার কি বলছে কৌশিকার 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 রাম, আর এম লিখলাম, হ্যাঁ, কৌশিকার রামের রেশিও বলছে সেই 7:17, তাহলে আমরা দ ফর্মুলা করে দেবো, আর দ ফর্মুলা করলে কত আসছে দেখো, 7 7 49 আসছে, 7 17 কত হয় 119, আর 17 স্কোয়ার মানে কত 200। আচ্ছা রাকেশ, এবার বলছে রাকেশ, দেখো রাকেশের কাছে 490 টাকা, তাহলে রাকেশ মানে কত 49, তাহলে 49 মানেই তাহলে কত গুণ 10 গুণ, অ্যান্সার কি চাইছে রামের কাছে, তাহলে এর 10 গুণ করে দাও, তাহলে 2890, অপশন বি, কিছুই নেই, ডিজিট বড় অঙ্ক ছোট। পিতা ও পুত্রের গড় বয়স 25 বছর এবং পিতা ও মাতার গড় বয়স 38, তাহলে দেখো পিতা আর পুত্র, তাই তো, ফাদার প্লাস সন, মোট কত তাহলে 50, ভেরি গুড, আর ফাদার প্লাস মাদার বয়স কত 38 গুণে 76, তাহলে মাতা ও পুত্রের বয়সের পার্থক্য কত, কি বুঝলে, তাহলে এই যে ডিফারেন্সটা তাহলে কি এখানে, এবার দেখ এখান থেকে ফাদার ফাদার কেটে যায়, তাহলে বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে বিয়োগ করলে তো পার্থক্য পেয়ে যাবে, তাহলে এখানে যদি মাইনাস করি ভালো করে বুঝবে, আমি যেটা মাইনাস করে দিই, হ্যাঁ, তাহলে মাইনাস ফাদার ফাদার কেটে যাবে, তাহলে কি সন আর মাদার পড়ে থাকবে, তাহলে এখানে এরও ডিফারেন্স পড়ে থাকবে, ডিফারেন্স কত, যে ডিফারেন্সটা 26, তাহলে ওটাই তো অ্যান্সার চেয়েছে, অপশন সি। নেক্সট, 120 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর হলো 35,
যদি সফল ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর 39 এবং বিফল ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর 15, তবে সেই পরীক্ষায় কতজন ছাত্র সফল হয়েছিল? তাহলে কি অ্যালিগেশন করব, কি করব? অ্যালিগেশন। সিম্পল। কোন জায়গায় বললে? নাহলে হচ্ছে না, তাই দেখছি দেখছি। আচ্ছা আমি দেখছি। তাহলে মিডিলে কত? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আছে কত? 35। আর এখানে বলছে কত? ছাত্রদের কারা সফল? সফল হয়েছে 39 গড়, আর বিফল বলছে এইটা, আর টোটাল এক গড় 35, তাই তো? তাহলে ডিফারেন্স করব। ডিফারেন্স করলে কত হবে? 20। আর এটা তাহলে কত হবে? 5:1 আসবে। তাহলে 6 আসছে, ঠিকই তো আছে। এর অ্যান্সার কি চাইছে? করণ ছাত্র সফল হয়েছিল, তাহলে 5 সফল হয়েছিল। তাহলে 6-এ 120, আর 5 মানে কত? কত আসছে? ও 20, এটা 5 × 100। তাহলে মোহিত কি ভেবেছিল কি জানি, অপশন ডি 100 অ্যান্সার। আচ্ছা এবার দেখো, যোগ করে ভাগ, তাহলে আগে ব্র্যাকেটে কাজ করো, যোগগুলো করো আগে। 6 আর 3 9, 9 আর 7 কত? 15,576। ওকে, একে 96 ভাগ করতে হবে, তাই তো? তাহলে 4 দিয়ে ভাগ করো প্রথমে। 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 24 96। একে হচ্ছে কত হচ্ছে অপশানে, ভাগ করো দিনই, ভাগ করে কত আসছে? তাহলে এটা অ্যান্সার। ভাগ করে নেওয়া, ছোটবেলাকার ভাগ করে নিও, টাইম লাগে লাগুক তোমাদের। দুটি সংখ্যার গসাগু 12, তাদের অনুপাত এত হলে গুণফল কত? সিম্পল, সিম্পল অঙ্ক। মাথা রাখবে। এখানে কি চেয়েছে ভালো করে বোঝো এখানে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তো এখানে দেখো কি বলছে, এদের গসাগু কত? এদের গসাগু কত? এদের গসাগু 1। আমি তোমাদের বলেছিলাম মনে আছে, অনুপাতের সঙ্গে যখন আমরা গসাগু বের করি, তখন অনুপাতের সঙ্গে গসাগু গুণ করি, তখন কি পাওয়া যায়? মেন সংখ্যা পাওয়া যায়। তাহলে 3 × 36 হচ্ছে একটা সংখ্যা, গুণ গুণফল চেয়েছে গুণ লিখছি, আর 5 × 60 পেয়ে গেলাম মেন সংখ্যা। তাহলে ছোট সংখ্যা সত্যি, বড় সংখ্যা 60, এদের গুণফলটা তাহলে গুণ করে দেবো 0, তাহলে হয়ে যাবে গুণ করলে 216, তাহলে 2160, অপশন বি। এই অঙ্কটাও করানো আছে, পিওয়াই কিউ অঙ্ক। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 4284 এবং 34, যদি একটি সংখ্যা এত হয় তবে কত? সিম্পল, অনুসংখ্যাটা এটা পরীক্ষায় আসবে, এরকম টাইপ পরীক্ষায় পাবে, পাবে গ্যারান্টি, পাবেই একটা এই সেম টাইপ। জাস্ট এরকম ভাগ করবা ডাটাগুলো দিয়ে অপরটা পেয়ে যাবা, ঠিক আছে? 34 দিয়ে কাটছে মনে হয়, কত কাটছে দেখো, হয়ে যাচ্ছে। এটাতে 6 দিয়ে যাচ্ছে, তাহলে এই দিয়ে আবার 6 দাও, 6 সাথে 42, আর তারপরে 84, 6 14 84, অপশন সি। তারপরে দেখো, তোমার জন্মদিনে তুমি তোমার জন্মদিনে কেকে 4/7 খেয়েছিলে, তাহলে 4/7 খেলে, ভেরি গুড। তারপরের দিন তোমার মা অবশিষ্ট কেকের 1/2 খেয়েছিল। তুমি যদি বাকিটা খেতে চাও, তাহলে তোমার জন্য কতটা অংশ পড়ে আছে? তাহলে কিছু করার দরকার নেই, তোমরা 1 থেকে মাইনাস করলে হয়ে যাবে, ঠিক আছে? কি করতে পারো, 1 লসাগু করেও করা যেতে পারে, লসাগু করেও করে যেতে পারে। ধরে নাও 1 অংশ মোট, সেখান থেকে ডাইরেক্ট এই অংশ খেয়েছে, তারপরে তার ভিত্তিতে তোমার মা খেয়েছে অবশিষ্টের এই অংশ, যে বিয়োগ করলেও যেটা থাকবে সেটা অ্যান্সার আসবে। কত আছে দেখো, 4 দুগুণে 14, 14 মানে এদিকে হচ্ছে তোমার 4, 4 দুগুণে 8, আর 7 7, 1 14, 1 কত আসছে? এটা আসছে না, এটাই আসবে। 1/14 কেন আসবে? এখানে মাইনাস মাইনাস আসছে না, -8, -8 আর মাইনাস থাকছে না, তাহলে 1 বাই কেন আসবে? মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে না, 1 -47 -1/2, তাই তো? করলে কত আসছে? হুম, 1/14 অপশন আছে। এবার এখানে 3/7 আসবে, অবশিষ্ট চেয়েছে। আচ্ছা দেখে নিচ্ছি, দাঁড়াও। আমরা এলসিএম যেভাবে করি আমরা সেইভাবেই করি।
ওসব ধান্দা যাবো না, আমরা যেভাবে করি সেভাবে করবো। হ্যাঁ, হরগুলো এলসিএম করো। হরগুলো এলসিএম করলে কত আসছে? আচ্ছা দেখছি, হরগুলো এলসিএম করো না, এত কথা কেন। 7 আর 2 এর এলসিএম কত হচ্ছে? 14 হচ্ছে। আর 14 4-এর 7 খেয়ে ফেলেছো, তাহলে এর অবশিষ্ট কত থাকছে? 3-এর 7। 3-এর 7 মানে কত? 6 পড়ে রয়েছে, কত 14-র ভিতরে 6। এবারে তারপরের দিন তোমার মা অবশিষ্ট অবশিষ্ট বলেছে, তার জন্য অবশিষ্ট বের করলাম। হ্যাঁ, কেকের 1-এর 2 অংশ খেয়েছে, তাহলে 1-এর 2 যদি খায় তাহলে আর কত পড়ে আছে? 3 পড়ে আছে অবশিষ্ট। তুমি যদি বাকিটা খেতে চাও তাহলে তোমার জন্য কতটা? তাহলে 3 পড়ে রয়েছে, কত ভাগের ভিতরে? 14 ভাগের ভিতরে অংশ চেয়েছে, 14 ভাগের ভিতরে 3 ভাগ পড়ে আছে, 3-এর 14 অ্যান্সার, অপশন এ। আগেরটাও ওটা অবশিষ্ট চেয়েছিল, অবশিষ্টটা করতে পারে, কিছুই না। 0.8754 সংখ্যাতে 7-এর স্থানীয় মান কত? কে কে পারবে? নাও, করে নাও। দেখো, 7-এর স্থানীয় মান একটা থাকে, আটা কি থাকে? প্রকৃত মান। তাহলে 7-এর স্থানীয় মান কত? 700। আর এখানে পয়েন্ট দেখো, পয়েন্ট কটার আগে? পয়েন্ট কটার আগে? 4টার আগে। তো এটা করলাম, তাই দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে 7/100। বুঝতে পেরেছো তো? স্থানীয় মান মানে যেখানে আছে তারপরে যতগুলো সংখ্যা থাকে শূন্য দিতে হয়। কিন্তু এখানে পয়েন্ট আছে আবার, তাহলে পয়েন্ট যদি থাকে, তাই পয়েন্ট তোলার জন্য নিচেই তোমার 4টার আগে দশমিক, মানে মানে কি 4টে শূন্য দেবো একের পাশে, হয়ে গেল। কাটাকুটি করলাম, 7/100, কিছুই নেই। 512কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো সোজা সোজা আছে। আচ্ছা 512 কি? 512 কি? আচ্ছা 512 কি কারোর কারোর রুট, কারোর পূর্ণবর্গ সংখ্যা? আটের আটের পূর্ণবর্গ না কিন্তু, আটের কিউব ওটা, তোমরা যেটা ভাবছো ওটা কিউব। ওই যে এক বললো না, সে ওই ভেবেছে আটের কিউব বললে 520, এখানে পূর্ণবর্গ বলেছে। তাহলে 512 ভালো করে বুঝবে। 512 দিয়ে 64 দিয়ে ভাগ করি, পাবে কি? 8। এবার 8 মানে কি? 2 গুণ 4 গুণ 2 গুণ 2, তার মানে একটা 2 এর ঘাটতি, তবে তো পূর্ণবর্গ হবে। দুটো দুটো করে হবে। আর এখানে তো 64 তো পূর্ণবর্গ সংখ্যা। হুম, তাহলে অ্যান্সার অপশন বি। নেক্সট 33-এ বলছে এর বর্গমূলের সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা দশমিক সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ সংখ্যা হবে? পূর্ণ সংখ্যা মানে কি বলতো? বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে এর বর্গমূল বের করতে গেলে দেখো, এখানে কটা? 6টার এক দশমিক, মানে এবার কটা রাখা হবে? 3টার এক দশমিক। আচ্ছা 256 বর্গমূল কত হবে? 256 কার? 16। 16 আছে। এবার এখানে যেহেতু 6টা আছে, তাহলে বর্গমূল যখন করব 3টে কমে যাবে। 3টে কমে গেলে মানে 3টে আগে হবে 0.016। এবার এটাকে কি বলছে বলতো? এটাকে একটা পূর্ণ সংখ্যা আনতে। পূর্ণ সংখ্যা মানে কি? এক নিয়ে আসো। পূর্ণ সংখ্যা মানে এক নিয়ে আসবো। করা যাবে না এক? বুঝলো তো নাকি এগুলো নাকি? তাহলে 1 থেকে বাদ দেবো, এটাকে কি বাদ দেবো? 1 থেকে বাদ। তাহলে 1 থেকে বাদ দিলে কত আসছে? 6 আর কয় দাও? 4। আর রইলো বাকি 1 2 8, হাতে রইলো 1 9, আবার হাতে 1, পয়েন্টে যায় পয়েন্ট, তাহলে 984। বুঝতে পেরেছো? একটি পূর্ণ সংখ্যা মানে কি? এটা পয়েন্টে আছে একটা পূর্ণ সংখ্যা, নিশ্চয়ই ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 1, সেটা ধরুন, তো সেটাই আনসার। কারণ এখানে চেয়েছে ক্ষুদ্রতম কোন দশমিক সংখ্যা যোগ করে, ক্ষুদ্রতম সংখ্যাটাই ধরতে হবে, একই ধরতে হবে। নেক্সট, 7টি ক্রমিক সংখ্যার যোগফল 182 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তো 7টি ক্রমিক সংখ্যার যোগফল 182। হ্যাঁ, তাহলে 82, তাহলে বর্গমূল বের করে নেবো, আমরা আমরা গড় করে নেবো, কারণ 7 নম্বর সংখ্যাটা দেখো মিডিল মানটা হয় গড়, আমরা জানি, সোজা হয়ে যাবে। তাহলে এ পাশে 3টে, এ পাশে 3টে। দেখো মিডিল মানটা হয় কি বলেছি? গড়। তাহলে এ পাশে 3টে, বৃহত্তমটা, ব্যাস, আর এ পাশে 3টে থাকে, তাই তো? এ পাশে 3টে, এ পাশে 3টে, আর মিডিলে হচ্ছে গড় মান। তাহলে একে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 7 2 14, 6 দেবে 26। কি 7টি ক্রমিক পর পর, বৃহত্তম মানে কি? 26 27 28 29। অ্যান্সার অপশন নাম্বার ডি। ঠিক আছে, সিম্পল। কতগুলি 3 অঙ্কের সংখ্যা 6 দ্বারা বিভাজ্য? কতগুলি 3 অঙ্কের সংখ্যা 6 দ্বারা বিভাজ্য? 3 অঙ্কের সংখ্যা মানে কি? সবচেয়ে বৃহত্তম মানটা নাও, 999। এক একে 6 দিয়ে ডিভাইডেড করো, 6 দিয়ে ভাগ করলে কতবার যাচ্ছে দেখো, যতবার যায় ততবার অ্যান্সার কত আসবে? 160। 160 যাচ্ছে, কিন্তু 160 কিন্তু অ্যান্সার নয়। 160 গেছে তো? এবার দেখো এখানে 3 অঙ্ক বলেছে, তাহলে কি 99 বাদ যাবে, 99 পর্যন্ত বাদ যাবে।
99 এর ভিতরে কবার 99 কেন নিলাম, কারণ 100 কিন্তু 3 অঙ্কের সংখ্যা, ঠিক আছে? তাই 99 পর্যন্ত যাচ্ছে না, তাহলে 99 পর্যন্ত যাচ্ছে না, 6 দিয়ে ভাগ করো, ভাগ করলে কবার যাবে? 6 × 96, তাহলে 16 বাদ যাবে এর থেকে, 16 বাদ দিলে কত আসছে? 150। বুঝতে পেরেছো? কে কে বুঝতে পারেনি নাকি? সবাই বুঝে যাবে, কারণ দেখো এই 99 পর্যন্ত হচ্ছে কি 2 অঙ্কের সংখ্যা, কিন্তু অ্যান্সার চেয়েছে 3 অঙ্কের থেকে, মানে 100 থেকে চেয়েছে, 100 থেকে 999 এর ভিতরে চেয়েছে। তাহলে প্রথমে কি করলাম, 1 থেকে 999 ভিতরে কতগুলো সংখ্যা ভাগ যায়? 166টা ভাগ যায়, মানে 6 দিয়ে ভাগ করলাম। কিন্তু আমার তো এখানে 99 পর্যন্ত বাদ দিতে হবে, তাহলে 99 পর্যন্ত কতবার যায়? 6 × 16 = 96, মানে 16টা যায়, তো সেই 16টাকে আমি বাদ দিতে হবে, তবে আমার 3 অঙ্কগুলো পড়ে থাকবে। নেক্সট 36, একটি ছাত্রকে 3 দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করতে বলা হলো, কি একটি ছাত্রকে 3 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করতে বলা হলো, ভুলবশত গুণ করলো। তাহলে দেখো, মানে x ধরেই করো না তোমার কনসেপ্ট, x গুণ, একে ভাগ কি বলে, কঙ্গে ভাগ মানে কি x/3 করতে বলা হলো, ঠিক আছে? কিন্তু ও ভুলবশত কি করলো, গুণ করলো, মানে 3x করে ফেললো, করলে উত্তর হয় এইটা। ভুলবশত সে 3 দ্বারা গুণ করলে উত্তর হয় এটা, তার মানে কি 3x এর ভ্যালু হচ্ছে এইটা। তাহলে এখানে x এর ভ্যালুটা বের করে নেবো, করলে কত হবে? 3 × 9 = 27, আর 3 × 9 = 27, মানে একটা লাগে দশমিক 9.9। তাহলে 9.9 এর অ্যাকচুয়াল অ্যান্সারটা কত? তাহলে x/3, x এর ভ্যালু কত? 9.9 আর বাই 3, তাহলে কত হবে? 3.3। এই অঙ্কটা করানো আছে, এটাও PYQ, এটাও PYQ, এটাও করানো আছে, তোমাদের গ্যারান্টি করানো আছে। নেক্সট, একবারে হয়ে যাবে, একদম তাই, ঠিকই বলেছি, একবারে ভাগ হলে হয়ে যাবে, ঠিকই বলেছো। দুটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 37 হলে তাদের বর্গের অন্তর্গত। তো বর্গের অন্তর মানে মনে আসতো কি করতে হয়? তাহলে এটা সিম্পল লজিক, বর্গের অন্তর মানে কি, একটা সংখ্যা a স্কোয়ার আর একটা সংখ্যা কি b স্কোয়ার ধরে নিলাম, তার মানে কি a² - b স্কোয়ার, এটা দিয়ে আনতে চেয়েছে বর্গের অন্তর। তাহলে a² - b স্কোয়ার ফর্মুলা কি? a + b * a - b। তো a + b এর ভ্যালু বলছে 100, আর বিয়োগফল 37। আরে হ্যাঁ, ওই তার মানে তো আমি তো কনসেপ্ট বোঝাচ্ছি, এটা হচ্ছে কনসেপ্ট, আর এটা হচ্ছে পরীক্ষার সময় অঙ্ক, চোখ বুঝে আনসার করতে চলে আসবা। যখনই বর্গের অন্তর মানে কি a² - b স্কোয়ার মানে a + b * a - b, তার মানে কি আর যোগফল আর বিয়োগফলের গুণফলটা, আর কিচ্ছু না, মনে রাখবে। কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ওটা করলাম, তার কিছুই না, পরীক্ষার সময় জাস্ট গুণ করে দেবা, যোগফল আর বিয়োগফল জ্ঞান চলে আসবে। 21টি পেন্সিল এবং 9টি ক্লিনারের ক্রয় মূল্য এত টাকা, এবং 7টি পেন্সিল ও 3টি ক্লিনারের ক্রয় মূল্য কত হবে? তাহলে এখানে একটা জিনিস দেখবে, প্রত্যেকটা ভাগ যাচ্ছে দেখো 3 দিয়ে, এই জন্যই হবে এই অঙ্কটা, ওই জন্যই দেওয়া 3 দিয়ে ভাগ, এও 3 দিয়ে ভাগ, যখন দুই পাশেই 3 দিয়ে ভাগ, তাহলে একেও আমি 3 দিয়ে ভাগ করলো, 3 দিয়ে যদি ভাগ করি কত মান পড়ে যাচ্ছে দেখো, কত হবে? একেও 3 দিয়ে ভাগ করে দাও, ব্যাস, ওই জন্যই দিয়েছে, কিন্তু অন্য অঙ্ক হবে না, কিন্তু এটা হবে, যেহেতু দুপাশে 3 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। দেখো 9কে 3 দিয়ে ভাগ করলে আসছে, আবার 21কে 3 দিয়ে ভাগ করলে, তাহলে আমার যেটা মান আছে তাকেও 3 দিয়ে ভাগ করবো, চলে আসবে। বুঝতে পেরেছো? নেক্সট, একটি সুষম বহুভুজের গতকাল করানো অঙ্ক, বহুভুজের বাহু সংখ্যা বের করা ফর্মুলা কি জানি আমরা? 360° বাই বহিঃকোণ। তাহলে বহিঃকোণের ভ্যালু কি জানি আমরা? এখানে বলছি দেখো বহিঃকোণ, আচ্ছা আমরা জানি অন্তকোণ ও বহিঃকোণের যোগফল কত হয়? 180 জানি। তো এদের যোগফল কত বলছে অনুপাতে? সেটা বলছে 15। তাহলে 15 = 180, কত গুণ বেশি? 12 গুণ, ঠিক। তাহলে বহিঃকোণ মানে হচ্ছে 2, 2 এর ভ্যালু কত হয়ে যাবে? 12 গুণ মানে 24, তাহলে 360/24। তো 360/24 মানে কত? 12, 3 × 12 = 30, মানে হয়ে যাবে 15, ভাগ করলে 15, অপশন এ। বুঝতে পেরেছো? ওই জন্যই বলেছিলাম যে কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখবা ভাই। অন্তকোণ বহিঃকোণের যোগফল 180, এখানে দেখেছি, এখানে কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছে, আগের দিন বলেছিলাম, গতকালই তো বললাম মনে হয়, গতকাল না, গতকাল দেখনি, তার আগের দিন। একটি বৃত্তাকার পথের বহির্ব্যাস ও অন্তর্ব্যাস যথাক্রমে, তাহলে বৃত্তাকার পথ, এই একটা বৃত্তাকার অঞ্চল, আচ্ছা, ও অন্তর্ব্যাস, একটি বৃত্তাকার পথের বহির্ব্যাস, আর এটা হচ্ছে অন্তর্ব্যাস, মানে ভেতরে, একটু আগে করলাম ওরকম টাইপের, যথাক্রমে 20 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার। তার মানে কি বলতো? তাহলে কি একটি বৃত্তাকার পথের বহির্ব্যাস,
এবং অন্তর্ব্যাস যথাক্রমে 6। বৃত্তাকার পথের ক্ষেত্রফল কত? ওরা ওরা বাস্তার ক্ষেত্রফল বেরোয় না ওটা কি পৃষ্ঠতা বেরোয়? আচ্ছা তাহলে ব্যাস দেখো এখানে বলছে বহির ব্যাস মানে এই বাইরের ব্যাসটা, তার মানে কি ব্যাসার্ধ কত হবে? বড় আর তাহলে কত হয়ে যাবে? বহির্ব্যাস অন্তর্ব্যাস। একটি বৃত্তাকার পথের বহির্ব্যাস, আচ্ছা এই যে এই পথের বহির্ব্যাস, আচ্ছা এটার ব্যাস হচ্ছে আর মানে তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 10, আর এটা যদি করি ছোট আর মানে কত হয়ে যাবে ব্যাসার্ধ 3। ঠিক আছে, এবং 6 সেন্টিমিটার 3 হলে বৃত্তাকার পথের ক্ষেত্রফল কত, মানে বৃত্তাকার এই পথটার ক্ষেত্রফল চেয়েছে। আচ্ছা করে দেখছি কি বলে। তাহলে পাই আর স্কোয়ার মাইনাস পাই ছোট আর স্কোয়ার এর ভ্যালুটা, তাহলে এখানে পাই কমন মানে কত 22/7। হুম, তাহলে আর স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? তাহলে এ প্লাস বি মানে কত 13, আর বিয়োগ ফল মানে 7, তাহলে 7 তার কত 91, তাহলে এর সঙ্গে 91 গুণ করবো, তাহলে 7 তার 91, তাহলে 13 গুণ 22 মানে কত 13 দুগুণে 26, 6 13 গুণে 26 আর 2, খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক, একটু নিয়ে অঙ্ক তবে কে কে বুঝতে পারো নি? সূত্র জানতে হবে বৃত্তের, পরিমিতের সূত্রের ভিডিও দেখে নি, কে বুঝতে পারো নি বলো তো দেখি। বোঝা উচিত অনেকে না, হ্যাঁ এখন কি একটা মেয়ে বললো, বুঝতে পেরেছো কিনা কি বলো বলো, এখন টাইম আছে। ভয় পেলে শেখা যাবে না, যাই হোক, চলে গেলাম। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 3 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার হলে বক্ষতলের ক্ষেত্রফলের কত বর্গ সেন্টিমিটার? বলো এটা কি করবো বলো, এটা করিয়েছিলাম না পারলে দেবো। বাবা বাহ, কত কত, এত এত সবাই একসঙ্গে বলে হবে না, একজন বলো। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 3 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার, বক্ষতলের ক্ষেত্রে বলতে শঙ্কুর, দেখো শঙ্কুর এখানে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ বলে 3 সেন্টিমিটার, উচ্চতা বলে 4 সেন্টিমিটার, তাহলে শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রে সূত্র কি? 2 পাই আর এইচ। এই বক্ষতলের শঙ্কু বলে, এটা শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রে সূত্র 2 পাই আর এইচ কি করে হয়? 2 পাই আর এইচ চোঙের না? এটা তো, তাহলে পাই আর এল, তাহলে পাই রয়েছে যখন আমার আর আর এল গুণ করলে হয়ে যাচ্ছে তো। আর এল কত হচ্ছে তাহলে? ও ওখানে দাঁড়া 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 দাঁড়া, আচ্ছা আমি বলছি শোনেন শোনেন, আরে বাবা আমাকে বলতে দাও, তোমরা এত বকলে কিছু বুঝতে পারবে না। দেখো যারা বোঝে না তাদের জন্য দেখাচ্ছি, এটা কিন্তু লম্ববৃত্তাকার শঙ্কু, হ্যাঁ, টোপর যার বলে, বড় টোপর দেখেছো? এটা হচ্ছে দেখো ভালো করে বুঝবে, এটা সেন্টার, এটা হচ্ছে লম্ব, এটা কি লম্ব, কিন্তু লম্বর ভ্যালুটা কত বলছে? উচ্চতা 4, ঠিক, আর এইটুকুর ব্যাসার্ধর ভ্যালু বলছে 3। তাহলে এই এল মানে হচ্ছে কিন্তু এই তির্যক উচ্চতাটা, এল মানে কি তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতা মানে এটা কি দেখো তো, এটা আমাদের যদি এটা ধরি এইটুকু কি ত্রিভুজ না? তাহলে তির্যক উচ্চতা মানে অতিভুজ এটা, তাই তো? তাহলে অতি স্কয়ার ইকুয়াল টু কি জানি, লম্বের স্কয়ার প্লাস ভূমির স্কয়ার, লম্বের স্কয়ার মানে 16 আর ভূমির স্কয়ার মানে 9, আর অতি স্কয়ার রয়েছে তাহলে এক পাশে রুট হয়ে যায় পাশে, তাহলে কি √25, √25 মানে কত 5। তাহলে পাই আর এল, এল মানে হচ্ছে তির্যক উচ্চতা, পায়ের ভ্যালু পাই, এখানে পাই যেহেতু রয়েছে দেখার দরকার নেই, আর আর এল এর গুণ করবো, তাহলে আর কত আমার, আর হচ্ছে 3, আর এল কত 5, তাহলে 3×5 = 15 পাই, অপশন সি। বোঝা গেল? বুঝতে পেরেছো?
এরপরে যদি বলা যায় বুঝতে পারিনি এল মানে কি, তাহলে আমার কিছু করার নেই, সূত্র মুখস্থ রাখতে হবে, নাহলে হবে না। তারপর দেখো কি বলছে, এ ও বি নল দুটি একটি চৌবাচ্চা যথাসময় 20 মিনিটে ও 30 মিনিটে ভর্তি করে ও সি নলটি ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি। তাহলে একজন খালি করছে, একজন বদমাস চলে এসছে, 20, 30 আর এটা -15 মিনিটে খালি। তাহলে এটা যদি করি তাহলে দেখো কত আসছে, এদের এলসিএম কত হবে, আরে বাবা এদের এলসিএম কত হবে, এদের এলসিএম 60, দশক হচ্ছে 60। তাহলে দেখো 5×20 = 60, 5×20 = 60, কি ভুবং বলছি, 5×100, 3×60, 3×2 = 60, আচ্ছা 4×15 = 60। তাহলে দেখো এবার এখানে দেখো কি বলছে, এবিসি নল তিনটি 1 মিনিট অন্তর খোলা হলে, তো এটা সোজা পারবে তোমরা, কিন্তু এখানে কিন্তু এই জিনিসটা, এবার এবার কিন্তু এইখানে একটা অঙ্ক ব্যাপার আছে, দেখো কি ব্যাপার আছে, কে পারবে বলতে দেখি। এইবার দেখো, তারপর তাছাড়া আর একটা ক্লিয়ার করেছি, তারপরে আর একটা বিষয় ক্লিয়ার করতে হবে, তারপরে গিয়ে যে প্রথমে বিয়োগ করতে হবে কিনা পরে বিয়োগ করতে হবে সেটা শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। অনেকে বুঝতে পারে না এই বিষয়টা, কখনো দেখা যায় কি যে সম্পূর্ণ ভাগ করা লাগছে না, প্রথমটা দিয়ে মানে বাদ দিতে হচ্ছে, কখনো দুটোরই বাদ দেয়, এই জিনিসটা অনেকে বোঝো না, সেটাই আজ বোঝানোর চেষ্টা করছি। চলো দেখো, এবিসি নল তিনটি 1 মিনিট অন্তর খোলা হলো, তাহলে 1 মিনিট অন্তর যদি খোলা হয় তাহলে এ কে খুললাম প্রথমে, তাহলে এবিসি নল 1 মিনিট অন্তর খোলা হতে থাকবে, খোলা হতে থাকলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে, তাহলে 1 মিনিটে এইটা, তারপরেতে কারটা কি হচ্ছে, তারপরটাই 2 হচ্ছে, তারপরটা কত হচ্ছে 4 খালি হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি 3 মিনিটের পরে গল্প কি হচ্ছে, -1 করে খালি, কত 1 করে খালি, 1 করে খালি। এইবার এই জিনিসটা বুঝে নাও, এই জিনিসটা বুঝে নাও, ওই 1 খালি না পূর্ণ, ওটাই তো অ্যান্সার চেয়েছে, ওই ভর্তি ভর্তি 3/2 5, ওটাই ওই যে ভর্তি, সেখান থেকে 4 বাদ দিলে 1 করে, 3 মিনিট অন্তরে দেখা যাচ্ছে 1 করে ভর্তি। এইবার এই যে মানটা আসবে, সেই মানটা দিয়ে যদি আমার মোট মানটা পুরোপুরি ভাগ যায়, তখন প্রথমে যে ভরছে সেটাকে আমরা বাদ দেব। বুঝতে পেরেছো কি বললাম? আর যদি এই মানটা না মেলে তখন কি করতে হয়, যখন ভাগ না যাবে তখন কিন্তু, না আগে থেকে বিয়োগ করলে ভুল হয়ে যাবে, এটা কিন্তু এসআইতে এসছিল একবার, যখন মিলে যাবে তখন ডাইরেক্টলি বিয়োগ করে দেবে, আর যখন মিলবে না তখন লাস্ট পর্যন্ত যতটুকু ভাগ গেল, যতটুকু পড়ে থাকলো, তারপরে গিয়ে সেখান থেকে বিয়োগ করে করে করতে হবে। ক্লিয়ার বোঝাতে পারলাম? এই টাইপের অঙ্ক কিন্তু 2 রকম থাকে, না হলে কিন্তু ভুল করে ফেলবে। এখানে মিলে যাচ্ছে বলে ডাইরেক্টলি আমরা 3/2 5 ভরেছি, 3/2 3/2 5 আবার থেকে ক্লিয়ার হয়ে গেল, তাহলে এই 3/2 5 কি এখানে আমরা ডাইরেক্টলি বিয়োগ করে দেবো, কখন, যখন এই মানটাতে ভাগ যাচ্ছে, তাহলে ভাগ গেলে তাহলে এই 1 মিনিট কিন্তু আমরা এক্সট্রা, 2 মিনিট সরি, এই 1 মিনিট আর এই 1 মিনিট, 2 মিনিট কিন্তু আমরা আগে ইয়ে করে রাখবো এই জন্য, ঠিক আছে? তাই 2 মিনিটটা ধরে রাখো, হ্যাঁ 2 মিনিটে তাহলে এই যে 5টা বিয়োগ করে দিলাম। এবার তারপরে কত রয়েছে, এখানে আসছে কত ভাই, বিয়োগ করলে 55, তাহলে এই 55, তাহলে এক মানেই 55, তাহলে 1 দিয়ে ভাগ হলে 55ই আসবে, তাহলে 3 মানে কত যাবে, 3×55 165 প্লাস এই 2, তাহলে 167 আনসার, ঠিক আছে, অপশন ডি। হ্যাঁ যদি ভাগ না যায় তাহলে একদম, যদি আমি যে ভাগ না যায়, তাহলে এরকম একটা অঙ্ক যদি এখানে থাকতো খুব ভালো হতো। দেখো আমি মনে করো এই 60টাকে এখানে 1 না, এখানে যদি আমি এমনি বাড়ি দিচ্ছি কিন্তু, হ্যাঁ এফিসিয়েন্সি যাই হোক গে, আমি জাস্ট বাড়ি দিচ্ছি ইচ্ছা করি তো, হ্যাঁ কি করে কি করা যায়, 3, 60 দিয়ে তো সব ভাগ যাবে, এক কাজ করি, এটাকে মনে করো 3 মিনিট, এই সব যা হয় ভুলে যাও, এখানে মনে করো 3 আছে, এটাকে আমরা 5 করে দিলাম, আর এটাকে, দাঁড়া দাঁড়া, 7 5 7 5 7 এটা 11 করে দিলাম, কি করে দিলাম 11, মনে রাখো 11, তাহলে এখানে টোটাল আছে কত, 7 আর 11 কত 16, 16 থেকে 4 বাদ দিলে কত, 16 তো, না কি করলাম আর এটা 6 ধরে নাও, আরে বাবা
এই 6 ধরে নাও, এটাকে 6 ধরে নাও, তাহলে 5 আর 6 11, 11 থেকে 4 বাদ দিলে কত করে ভরে? 7 করে ভরে। কত করে ভরে? 7 করে। হ্যাঁ, এইবার এইটা যখন হবে তখন দেখেন ধরে নাও 7, তখন কি হবে? তখন তো ভাগ যাচ্ছে না, ভাগ যাচ্ছে? 7 যখন এলো, তাহলে কিন্তু ভাগ যাচ্ছে না, তখন কিন্তু আমরা ডাইরেক্টলি প্রথমে আমরা বাদ দিতে পারবো না। তখন কি করব? এই 7 দিয়ে 7 কে ভাগ করব। কত ভাগ যাচ্ছে? কতবার যাচ্ছে? 8 7 8 56, তো এখানে 3 মিনিটে 7, তার মানে এখানে 3 গুণ করে দেবো, তো 3 8 24 মিনিট। 24 মিনিট তো পেলে, কিন্তু এখানে কত হলো? 60 এর ভিতরে কত? 56। তাহলে 56 থেকে বিয়োগ করলে কত আসছে? 4। তাহলে এই 4 ইউনিটটা কে ভরবে? এই এ ভরবে। 4 ইউনিটটা কিন্তু এই প্রথমে আবার প্রথম থেকে শুরু হবে, তাহলে 1 মিনিটে হয়ে যাবে। 1 মিনিট মানে কি? 4 দিয়ে ভাগ করবো 5, মানে 4 এর 5, 4 এর 5 মানে কত মিনিট? 4 বারং 48, 48 মিনিট হয়ে যাবে। এরকম আছে কিন্তু। আবার কি হয় দেখো, আবার সিস্টেম বুঝে দেখো, এরকমও দেখা যায় এখানে এই বিয়োগফল 6 রয়েছে মনে করো, 6 থাকলে 1 মিনিটে তো এই 5 ভরে গেল, তারপরে আবার 1 পরে থাকবে, সেই 1 এর সঙ্গে আবার কি এই দ্বিতীয়টা 1 এর 6। এইভাবে কিন্তু হতে হতে আসে। আজকে ফুল ক্লিয়ার, এরপরে যদি হয় কিছু সমস্যা আমার কিছু করার নেই ভাই। নেক্সট দেখো, শশাঙ্ক 30 দিনে একটি কাজ করতে পারে, সুমন তার সাথে কাজ করায় 5 দিনে কাজটি শেষ হলো। তার মানে কি বলতো? শশাঙ্ক একা যখন করছে 30 দিন লাগাচ্ছে, হ্যাঁ, আর সুমন যখন আসছে শশাঙ্কর সঙ্গে তখন 5 দিনে কাজ শেষ হয়ে যাচ্ছে। তার মানে কি? এলসিএমটা 30, মানে টোটাল ক্যাপাসিটি 30, আর 30 অক্ষে 30 আর 5 6 30। তার মানে কি দেখো, এখানে এফিসিয়েন্সি পাচ্ছি, দেখো এখানে শশাঙ্কর এফিসিয়েন্সি 1, শশাঙ্ক কি 1 এফিসিয়েন্সি, কিন্তু এই যে সুমনের এফিসিয়েন্সি কত বলতো? এই 1 থেকে 6, 6 তো সুমন আর শশাঙ্ক মিলে, তাহলে এখান থেকে একটা বাদ দিলে শশাঙ্করটা বাদ দিলে 5, মানে সুমন কত? সুমন হচ্ছে 5 করে ভরে। কি যে জান যা, সুমন একা কাজটি কতদিনে করবে? তাহলে 30 ইউনিট মোট কাজ আর একদিনে দিয়ে ভাগ করে দেবো এফিসিয়েন্সি দিয়ে, অ্যান্সার চলে আসবে 6 দিন সুমন। নেক্সট এই টাইপের অঙ্ক আসে। 44 দেখো, ঘন্টায় 54 কিলোমিটার পার ঘন্টা বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ড নেয়, ট্রেনটির দৈর্ঘ্য কত? সিম্পল লজিক। দেখো, তাহলে দেখো আমরা এটা কি আছে, 54 কিলোমিটার মোট ডিস্টেন্স বের করব। মোট ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্সটা বাদ দিলে কি পড়ে থাকবে? আর ট্রেনের দৈর্ঘ্য পড়ে থাকবে। তাই 54 কিলোমিটার পার আওয়ার আগে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দেবো, তাহলে 5 বার 18 দিয়ে গুণ করবো। এটা হলো কি, মানে মিটার পার সেকেন্ডে গতিবেগ, তার সঙ্গে টাইম গুণ করব। তা টাইম গুণ করে দিলাম, তাহলে এখানে কত হয়ে গেল? 3 18 54, তাহলে 3 5 15, তাহলে 45, 450। তাই 450 হচ্ছে মোট ডিস্টেন্স, এটাও পিওয়াই কিউ। তার থেকে 270 বাদ দেবো, তাহলে আসবে কত? 180। এটাও পিওয়াই কিউ, অপশন এ। রঘুনাথ 25 টাকায় 20টি ডিম ক্রয় করে, 20 টাকায় 12টি ডিম বিক্রয় করে, মোট 50 টাকা লাভ করতে কতগুলো ডিম? কিছু না, সিম্পল। কি করব? ওই একই রকম ভাবে করব, একই রকম ভাবে করব, আগে আগে যেমন করি। 25 টাকায় 20টি ডিম, তাহলে 20টি ডিমের দাম কত? 25 টাকা কিনেছে। যখন বিক্রি করছে 12টি ডিম বিক্রি করছে 20 টাকায়, তাহলে আমার টি এর পরিমাণটা আমরা যেরকম গতানুগতিক করবো, তারপর লাস্ট থেকে মডিফিকেশন করবো। তাহলে এর সঙ্গে 5 গুণ করবো, এর সঙ্গে 3 গুণ করবো, তবে তো 60 হবে। মিলিয়ে দিলাম 60টা ডিম, তাই 60টি ডিম পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো এখানে কত? 3 25 কত হয়ে যাচ্ছে দাদা? 75। আবার এখানে কত হয়ে যাচ্ছে? 100। তাহলে ক টাকা লাভ হচ্ছে? 25 টাকা লাভ। দেখো 25 টাকা লাভ হচ্ছে, কিন্তু এখানে লাভ করতে হবে কত? তাহলে কত গুণ বেশি? আমাদের যা বেরিয়েছে তার থেকে 2 গুণ বেশি। তাহলে আমরা যখন 60টা যদি তাহলে 60টা বিক্রি করছি যখন 25 টাকা লাভ হচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে এর দ্বিগুণ হচ্ছে 50, তাই তো? তাহলে কটা বিক্রি করতে হবে? 120টা। বুঝতে পেরেছো তো? 60টা বিক্রি করছি যখন 25 টাকা লাভ হচ্ছে, কিন্তু আমার লাভ করতে হবে কত? 50 টাকা। তাহলে তো ডবল লাভ করতে হবে, তাহলে আমি ডবল বিক্রি করবো, তাই 60 60 120টা বিক্রি করবো, অপশন সি। কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 50 পয়েন্ট 50.5 টাকা এবং সরল সুদ এত টাকা হলে সুদের পার্থক্য কত? এবার অঙ্ক হলো এটা। আচ্ছা, এটা অঙ্ক হলো। দেখো, দেখো সরল সুদ প্রত্যেক বছরে সেম হয়, 25 টাকা 25 টাকা, এই গেল। এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয় ডিফারেন্সটা? যে সুদের সুদ, তার মানে এরও আবার সুদ পেয়েছে, এটাই ডিফারেন্স। তাহলে কত সুদ পেয়েছে? 50 টাকার থেকে এটা বাদ দেবো 0.5 টাকা, তাহলে 25-এর উপরে 0.5 হচ্ছে, 0.5 হচ্ছে কি সুদ, শতকরাই কত? ঠিক আছে, পয়েন্ট তুলে দিয়ে এখানে 10 দিয়ে দাও, 0 0 কেটে দেবো, 5 5 25, 5 2 10, মানে 2%, অপশন নাম্বার ডি। কিছুই নেই, জল পাতাঙ্ক। এবার তুমি যদি মনে করো দাদা আর একটা সিস্টেম আছে, সেইভাবে করলেও হবে কি না? হবে কি, ওই যে ডি ইকুয়াল টু ওটা করলেও হবে, কিন্তু কোনো করার দরকার নেই, টেবিল ফরম্যাট ইজি হয়ে যাবে এটা।
600 টাকা সরল সুদে 5 বছরে, হ্যাঁ গাধা, সূত্র ভুলে গেছে। ডিফারেন্স ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100 ইন্টু আর বাই 100। তাহলে এখানে যে ডিফারেন্স কত, 0.5, ডিফারেন্স হচ্ছে 0.5। এই কার ছাগল ডাকছে, ছাগলটা অফ করাও। পি এর ভ্যালু কত জানি না, ঠিক আছে। এখানে পি এর ভ্যালু কিন্তু বলে দেয়নি, এই জন্য এটা করো না, এই জন্যই বলছে এটা করো না। পি এর ভ্যালু যদি বলে নি, ওই জন্যই করতে মানা করছি। দেখো 600 টাকার সরল সুদে কিন্তু আমরা টেবিল ফরম্যাটে ইজি চলে আসবে। 600 টাকার সরল সুদে 5 বছরে এত টাকা হয়। আচ্ছা, মানে এটা কিন্তু দেখো বেড়ে গেছে। তাহলে 5 বছরে ক টাকা সুদ পেলে দেখো তো। 120 টাকা। 600 টাকার থেকে তুমি 720 টাকা, তাহলে 100 টাকা, 100। তাহলে এখানে দেখো, তাহলে 1 বছরে ক টাকা হচ্ছে, 24 টাকা। তাহলে প্রত্যেক বছরে 24 টাকা সুদ পাচ্ছে, ভেরি গুড। যদি বার্ষিক সুদের হার 3% বৃদ্ধি পায়, তবে ওই টাকা, তাই একই তো বিষয়। 5 বছরে ক টাকা, তাহলে 5 বছরে 3 5 কত হয়, 15% এক্সট্রা পাবে। তাহলে 120 টাকা তো 120 টাকা তো পাচ্ছিলই পাচ্ছিল, সঙ্গে 600-র 15% কত হয়ে যাবে, 6 × 90। তখন কত হচ্ছে, 210 টাকা। এই কিছুই নেই অঙ্কে, এটা তো আমি দেখিনি, নি তাহলে করতামই না। এই এখানে তো এখানে আবার কি বলছে, সুদ আসল চেয়েছে, এখানে আবার সুদ সুদ আসল চেয়েছে। তাহলে 600 প্লাস 210, তার মানে 810 টাকা। অপশন বি। কোন সংখ্যা 75% এর সাথে যদি 75 যোগ করা হয় তবে পুনরায় ফিরে আসে, তাহলে এটা ফ্র্যাকশন করবো। ফ্র্যাকশন মানে কি, 3/4। আচ্ছা, আমরা দেখি দেখি 75 মানে 3/4, তাহলে এই 3-এর সঙ্গে কত যোগ করলে আবার রিটার্ন চলে যাবে, একই অঙ্ক একই সংখ্যা আসবে, কোনটা, কত যোগ করলে, 3-এর সঙ্গে 1 যোগ করলে। আমরা বলছি 1, অঙ্ক সেটা বলছে 75। তাহলে আমাদের হিসেবে 100 মানে কত, এই 100 বলছে, আমাদের হিসেবে 4 মানে কত, 4×75 300। এটা বোঝো তো নাকি, যারা বোঝো না তাদের জন্য আর করতে হবে। এক্স এর 75% মানে হচ্ছে 3/4, এর সাথে 75 যোগ করা হলো, হলে সংখ্যাটি কত হচ্ছে, সেই এক্সই হচ্ছে। ঠিক আছে, তার মানে কত, 3x/4 ইকুয়াল টু মাইনাস, এবারে -x ইকুয়াল টু 75। ওকে, তাহলে এখানে কত, এটা -75, এই পাশে প্লাস হলো বা মাইনাস, নাহলে হবে না। তাহলে এখানে কত যাবে, 3x - 4x/4 ইকুয়াল টু -75। এখানে ক্যালকুলেশন করলে -x ইকুয়াল টু -75 × 4, মাইনাস মাইনাস করে দেবো। তাহলে x1 সমান সেই দেখো একই গল্প। তাহলে কতটা টাইম লেগে গেলো। আর তুমি যে ফ্রাকশন জানো, ফ্রাকশন মানে হচ্ছে 3/4, তাহলে মেন সংখ্যাটা নিচেরটা হয়, 4 হচ্ছে মেন সংখ্যাটা। আর 75 মানে 3, তাহলে 3-এর সঙ্গে কত যোগ করলে মেন সংখ্যাটা আসবে, 1 যোগ করলে। তাহলে 1 মানে যদি 75 হয়, মেন সংখ্যা আমরা যদি 4, তাহলে 4 মানে কত, 4×75 300। কত ইজি, জিকের মতো করা যাবে। জলের সঙ্গে কি অনুপাতে দুধ মিশ্রিত করলে ক্রয় মূল্যেই বিক্রয় মূল্য করা যায়, তার মানে 20% মানে কি, 1/5। ভাবো দেখো, 1/5 মানে কি, 5 যখন দুধ হবে, আর এই জলটুকুই তো লাভ, 5-এ 1 লাভ করতে, না ওই জলটুকুই লাভ করতে, তাহলে 5-এ 1 জল লাভ মানে 1/5। ঠিক আছে। নো 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 নো, 5 গুলো ভুলে যায়। জলের সঙ্গে কি অনুপাতে দুধ মিশ্রিত করলে, জলের সঙ্গে কি দুধ চেয়েছে, তাহলে জল আগে, 1:5 হয়ে যাবে। বাবার ও মায়ের গড় বয়স 45 বছর। ঠিক আছে, যদি তাদের কন্যার বয়স যোগ করা হয়, তাদের তিনজনের গড় বয়স 35। কিছু আছে বলো, কন্যার বয়স কত, কিচ্ছু নেই। তাহলে এদের গড় এটা বাদ, টোটাল গড় কত, তিনজনের টোটাল গড় কত, 35 মানে 105, 3×35 105 তিনজনের। আর দুজনের হচ্ছে 90, বাদ দিলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে বাবা মার বয়সটা বাদ দিয়ে দাও, তিনজনের গড় বয়স থেকে বাবা মার বয়সটা বাদ দিয়ে দাও, কন্যা পড়ে থাকবে, কত পড়ে থাকছে, অপশন বি। এই অঙ্ক যদি না, এই অঙ্ক যদি না পারো না, সাপের ছোবল খাও, ওই ডারার সাপের ছোবল দাও। নেক দেখো, ওই জন্য তো বললাম। তারপরে দেখো করো, বড় একটা, দেখো পুরো বড় একখানা দিয়ে দিয়েছে, তো গুণের কাজগুলো আগে করো ভাই। কিছু নেই মনে হচ্ছে, অঙ্কটা বড় দেখলেও। 2 × 2, তারপরে 3×2 = 6, 3×4 = 12, এদের রিজিং মতো হলো নাকি। তারপরে 20, এটা মানুষ না। কোনো একটা সিকুয়েন্স দিচ্ছে, দেখো কি সিকুয়েন্স দিচ্ছে, 2, 6, তারপরে দেখছি কোনো সিকুয়েন্স পাই কিনা, 12, 20, তারপরে কত আসছে,
তিন তিন গ্যাপ দুই, হচ্ছে না তো। কত আসছে দেখো, তাহলে যোগ করো করো করো, এটা কত আসছে? দেখ কত আসছে বলো, কত এসছে, করো, সোজা অঙ্ক আছে, চাপ নেই, যোগ করো। 440। এই কিছু বোঝানোর নেই, যোগ যোগ করতে হবে, যার কিছু না, তাই দিয়েছে ওরা। আচ্ছা, এদের এইটা রয়েছে কি আনসার বলো? তো মান যখন ভাগ রয়েছে মানে কি, এটাই অ্যান্সার, 6.25 অ্যান্সার। কে কে বুঝলে না বলো তো? মাথায় রাখবে, যখন আর বেস সেম, এগুলো হচ্ছে বেস, বেস যখন সেম তখন ভাগ থাকলে পাওয়ারটা কি হয়, বিয়োগ হয়, তাহলে 4-এর থেকে 3 বাদ দিলে 1 হয়ে যাবে। তাহলে এর পাওয়ার 1 মানে কি? তো ওইটাই অ্যান্সার। আর গুণ থাকলে যোগ হয়। 200 থেকে 2000-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কয়টি? সিম্পল তো, 2000-এর ভিতরে কত কত পূর্ণ সংখ্যা কোনটা 2000-এর মধ্যে, বলো, কে পারবে না, মারবো। কটা? আগে আগে বলো 2000-এর মধ্যে কটা, আগে বলো 2000-এর মধ্যে কটা। দেখো 45 স্কোয়ার মানে কত হয়? 5 × 5 = 25, আর 4 × 5 = 20, 2025 বেশি হয়ে যাচ্ছে। তাই নিশ্চয়ই নিচেরটা হবে 44টা। তাহলে এর ভিতরে আছে 2000-এর মধ্যে হচ্ছে 44টার পূর্ণবর্গ সংখ্যা, ভেরি গুড। কিন্তু এখানে চেয়েছে কত, 200 থেকে, তাহলে 200 মানে কত, 196 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা, তাই তো? 14 স্কোয়ার 196। তাহলে এই 44-এর থেকে এই 200 থেকে বলেছে, তাহলে ওই 196 পর্যন্ত বাদ চলে যাচ্ছে তো। তাহলে পড়ে থাকছে কটা, 40টি। এই 40টা না, 30টা। অপশন সি, 30 টাকা। 30 টাকা, এটাই আনসার। হ্যাঁ, তো এই ছিল তোমাদের, দেখো।